নির্বাচিত সাবেক সংসদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সংগ্রামী মহাসচিব জননেতা জননন্দিত নেতা জনাব ডক্টর রেজাউল আহমেদ সাহেব, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব একেএম শামসুল হক মাস্টার সাহেব, জনাব একেএম শামসুল হক মাস্টার সাহেব। বরকটি ইউনিয়নের এলডিপি কর্তৃক আয়োজিত বিভিন্ন ওয়ার্ড বা এলাকা থেকে আগত এলডিপি কর্মী ভাই ও বোনেরা, আজকে এই সভার সম্মানিত সভাপতি, এই কর্মী সমাবেশের প্রধান আকর্ষণ সাদিয়া গণমানুষের প্রাণপ্রিয় নেতা, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সুযোগ্য মহাসচিব ডক্টর রেজাউল আহমেদ সাহেব, মঞ্চে উপবিষ্ট দলীয় নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার ইতিহাসটা করাইছে, এর আগে বিয়েও করতে পারে নাই, হেবাডার ফুল আইসে রেজাউল আহমেদের নাকি প্রতিদ্বন্দ্বিতা করত। অনেক আগে চিঠি দিয়ে জানাই দেওয়া হয়েছে, যেখানে সমমনা দলের সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, আহ্বায়ক আছে, সদস্য সচিব আছে, এখানে তারাই এখানে নির্বাচন করবে এবং বিএনপিদেরকে বলে দেওয়া হয়েছে আপনারা ওর সাথে সহযোগিতা করেন। তারাই না বিভিন্নভাবে কথাটারে সমালোচনা করেন চিঠিটা। ইতিমধ্যে বিএনপি নেতা কর্মীরা বুঝতে পেরেছে রেজওয়ান ছাড়া চান্দিনাতে দ্বিতীয় আরেকজন নেতা সৃষ্টি হবে না। রেজওয়ান আহমেদ একমাত্র ব্যক্তি, যখন এমপি হয় তখন মন্ত্রী হয়। এই বরকটবাসীকে আমি একটা কথাই বলবো, আপনারা এখানে রেজওয়ান আহমেদ সাহেবকে মিটিংয়ে বলেছিলেন বরকট ইউনিয়নে কোন এই বরকট গ্রামে একটা উচ্চ বিদ্যালয় করার জন্য। রেজওয়ান আহমেদ তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছিলেন আমি এমপি থাকি আর না থাকি বরকটে উচ্চ বিদ্যালয় হবে। রেজওয়ান সাহেব করে নাই, কিন্তু রেজওয়ান আহমেদ সাহেব ক্ষমতা যাওয়ার পরে আওয়ামী বাকশালীদের কারণে এই স্কুলটাতে পর্যন্ত সে পদার্পণ করতে পারে নাই। আপনারা তার সাক্ষী। আজকে যেভাবে এই মাঠের মধ্যে হাজারো জনতার কর্মী সমাবেশ করেছেন, আমরা মাদ্রাসা মাঠে আমরা কর্মী মিটিং করেছিলাম, কিন্তু রেজওয়ান আহমেদ সাহেব মিটিং থেকে বিভিন্ন সময় বিভিন্ন সমাবেশ করে এই সাধারণ জনগণকে উজ্জীবিত করে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসেছে। তার ফলশ্রুতিতে এই ভোট কোনো কথা বলার সুযোগ দেয়নি। জেল জুলুম হামলা মামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করেছে। আমরা অনেকে বিগত 16 বছর বাড়িতে থাকতে পারি নাই, ঘরে ঘুমাইতে পারি নাই, খুব খারাপ অবস্থায় ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5 আগস্ট সেই স্বৈরাচার এই দেশ থেকে শুধু পলাই নাই, এই দেশের যত সম্পদ আছে অর্থবিত্ত সব নিয়ে পালিয়েছে। আজকে যে প্রধান অতিথি ডক্টর রেজাউল আহমেদ স্যার, আপনারা জানেন সেই চান্দিনা রেজাউল আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠিত করেছেন। সেই কলেজে এক সমাবেশে যাওয়ার সময় স্যারকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা করেন এবং তাকে হত্যার চেষ্টা করেন। ওই সময় স্যার তার নিজের লাইসেন্সধারী পিস্তল দিয়ে
এই সন্ত্রাসীদেরকে দমন করে সারে থানায় গিয়ে মামলা রুজু করতে চেয়েছিলেন। ওই সময় এই চান্দিনার অনির্বাচিত ভোট পেয়ে এমপি ডাক্তার পানগোপাল স্যারকে মামলা হামলা দিয়ে 1 মাস স্যারকে কারাবরণ করতে হয়েছে। বরকৈট হাই স্কুল মাঠে আমার নেতা কর্মীদেরকে নিয়ে উন্মুক্তভাবে একটি সমাবেশ করার, বৈঠক করার, কর্মী সম্মেলন করার, কর্মী সভা করার সুযোগ পেয়েছি। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসন আমলে এইভাবে আমরা বসতে পারি নাই, পারছি? এটা বিজয়ের মাস। আমি একজন মুক্তিযোদ্ধা। এই 14ই ডিসেম্বরে আমি ছিলাম মুক্তিযুদ্ধের সময় সিলেটে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন জেড ফোর্সের কমান্ডার ছিলেন। আমি জেড ফোর্সের ছাত্র প্ল্যাটুনের একজন কমান্ডার হিসাবে সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমরা এই 14 তারিখে সিলেটকে মুক্ত করেছিলাম পাকিস্তানি হানাদারদের হাত থেকে। তো এই দিনে সিলেটে না থেকে আজকের এই বিজয়ের দিনে আমি আপনাদের বরকটে এসেছি। আমি আশা করি যে আপনাদের সকলের প্রচেষ্টায় আমার লিবারেল ডেমোক্রেটিক পার্টি আপনাদের বরকট ইউনিয়নেও বিজয় লাভ করবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা লেখাপড়া জানেন বা কম জানেন, সবাই ওয়াজ মাহফিল শুনেন, আপনারা অনেকেই শুনেছেন যে পৃথিবীতে কোনো স্বৈরাচার কোনোদিন টিকে থাকতে পারে নাই। নমরুদ থেকে শুরু করে তার পরবর্তী সময়ে গত কয়েক বছরে আপনারা দেখেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি সে টিকে থাকতে পারে নাই, স্বৈরাচার ছিল, তাকে চলে যেতে হয়েছে। শেখ হাসিনাকে 15 বছর ক্ষমতায় থাকার পরে 15 দিনের ছাত্র আন্দোলনে গাট্টির পোস্কা নিয়ে তল্পা নিয়ে পলায়ন করতে হয়েছে। তার দলের একটা এমপি মন্ত্রীও বাংলাদেশে নাই, আছে? স্বৈরাচারের পতন হয়েছে। এই তো মাত্র কয়েকদিন আগে সিরিয়ার যে বাপ দাদা মিলায়া, বাপ ছেলে মিলা 53 বছর রাজত্ব করছে, কিন্তু পলায়ন করে শেষ পর্যন্ত তাকে রাশিয়াতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে সিরিয়ার রাষ্ট্রপতির।
হয়েছে না? এর আগে যারা স্বৈরশাসক ছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময়, আপনার হিটলার, মুসোলিনি, এরা সকলকেই, হিটলারের লাশও পাওয়া যায় নাই, স্বৈরাচার ছিল। হলোকাস্টের মাধ্যমে ওই সময় 60,000-এর বেশি ইহুদিদেরকে সে হত্যা করেছিল। মানুষ হত্যা করা বা প্রাণী হত্যা করা বিনা কারণে এটা কিন্তু অপরাধ। তো কোনো অপরাধী বা স্বৈরশাসক পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। এই যে স্বৈরাচারের বিতরণের পরে আমাদের দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এই দেশে সমস্ত রাজনৈতিক সংগঠন নিয়ে একটি জাতীয় সরকার গঠনের জন্য আহ্বান করা হয়েছিল। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনগুলো এই স্বল্প সময়ের জন্য আমরা কেউ ক্ষমতায় বসতে রাজি হই নাই। একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে এবং তাদের প্রতিশ্রুতি হলো রাষ্ট্র সংস্কারের। রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারে সমর্থ হয় নাই, রাষ্ট্র সংস্কার করতে পারে নাই। তারা ক্ষমতায় এসে যে রাষ্ট্র সংস্কার করবেন তার নিশ্চয়তা কোথায়? আপনারা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো 2023 সনে বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সাহেব জনসম্মুখে রাষ্ট্র সংস্কার কল্পে 31 দফা বাস্তবায়নের জন্য জনগণের সামনে তুলে ধরেছেন। আমরা তার সহযোগী রাজনৈতিক সংগঠন হিসাবে, যুগপথ আন্দোলনের সাথী হিসাবে, জোটের সাথী হিসাবে আমরা এই তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নের জন্য আমরা তাকে সমর্থন দিয়েছি। ইনশাআল্লাহ এই বাংলাদেশে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠিত হবে এবং তারেক রহমানের প্রতিশ্রুত রাষ্ট্র সংস্কারের 31 দফা একটি একটি করে বাস্তবায়ন করে এই দেশকে একটি সোনার দেশে পরিণত করা হবে, যাতে এই মুল্লুকে বা এই দেশে আর কোনোদিন স্বৈরাচারের আগমন না ঘটে। দেশের মানুষ যাতে গণতান্ত্রিক ভাবে সরকার নির্বাচন করতে পারে, প্রতিটি নির্বাচনে যার ভোট সে দিবে, যাকে ইচ্ছা তাকে দিবে, সেইভাবে মানুষ যাতে তাদের মত প্রকাশ করতে পারে, সেটাই হলো দেশের নির্বাচন। নির্বাচনে আমি আলী আশরাফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। 79 সন থেকে 4টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। 91 সনে আশরাফ আর আমার ভোটের ডিফারেন্স হয়েছিল এই সারা চান্দিনা উপজেলাতে 364 ভোট। আর 96-তে আলী আশরাফ আমার থেকে 245 ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, মানুষ মানুষের ভোট দিতে পেরেছে। কিন্তু আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করে একজন নেত্রী শেখ হাসিনার হাতে 2012 সনে যখন এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি শেখ হাসিনা বাতিল করে দিল, জনমানুষের পাশে ছিলাম। ক্ষমতায় থাকি আর না থাকি সারা জীবন চান্দিনার জনমানুষের পাশে থাকবো এবং চান্দিনার জনমানুষের কল্যাণে কাজ করে যেতে চেষ্টা করব। প্রিয় ভাইয়ের আমার, আজকে অনেকেই বলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো দীর্ঘদিন থাকার পরিকল্পনা আছে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার মধ্যে এই রাষ্ট্র সংস্কারের, বিশেষ করে নির্বাচনী সংস্কার কার্য করার জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার, নির্বাচনের জন্য সংস্কারের কাজ শেষ করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এই দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এই দেশের মানুষের কাছে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে। অনতিবিলম্বে তিনি যাতে নির্বাচনী ঘোষণা করেন বা নির্বাচনের জন্য রূপরেখা আমাদের সামনে তুলে ধরেন, প্রত্যেকটি সময়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি করেছি। প্রিয় ভাইয়েরা আমার, নির্বাচন দেশে হবে আগামী ডিসেম্বরের মধ্যে। আপনার ভোট আপনি দিয়ে একজন নেতা নির্বাচন করবেন, সংসদ সদস্য নির্বাচিত করবেন।
আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজপথে মিছিল করেছি, জনমানুষকে বেগম খালেদা জিয়ার বার্তা পৌঁছে দিতে চেষ্টা করেছি। জোট বিলুপ্ত হওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আহ্বান করেছেন যে আমরা যারা জোটে ছিলাম আমরা যুগপথ আন্দোলন করব। এবং বিএনপি যখন যেই প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রামের পাশাপাশি এলডিপি এবং অন্যান্য দলগুলো একই প্রোগ্রাম রাজপথে ঢাকা শহরে বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে একই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য প্রোগ্রাম দিয়েছে। সেটা হলো যুগপথ আন্দোলন। আজকে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন যে যুগপথ আন্দোলনে যেই সকল দলগুলো তারেক রহমানের বিএনপির নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যুগপথ আন্দোলনে আমরা যারা ছিলাম আমাদেরকে নিয়েই পরবর্তী জাতীয় সরকার গঠন করা হবে। আমাদেরকে নিয়ে যদি জাতীয় সরকার গঠন করে তাহলে নির্বাচনটা তো একসাথেই করতে হবে নাকি? নির্বাচন একসাথেই করতে হবে। তাইলে আপনারা বলতে পারেন যে আপনি যদি নির্বাচন একসাথে করেন তাহলে দেখবেন, এটাও আমি দেখবো আল্লাহর হুকুমে, বুঝছেন না? তো যাই হোক, আমি আমার ভাই বোনদের কাছে শুধু একটা কথা বলবো, আপনারা যারা আমার নেতা কর্মী সমর্থকরা আছেন, আমি আসলাম, মিটিং করলাম, আপনারা আমাকে শুনলেন, আবার জার্সি গিয়ে বয়ে রইলেন, কিন্তু স্টলে বিভিন্ন জায়গাতে, মাঠে ময়দানে, সমস্ত জায়গাতে অন্তত পক্ষে আপনাদের নেতা হিসাবে আমার কথা একটু এক দুজনকে কইলে তারা শুনবে না? বুঝছেন না যে রেদওয়ান সাহেব কে, রেদওয়ান সাহেব হবো। কারণ এই প্রজন্মের পোলাপাইন যারা আছে, আমার বয়স 73 বছর, জানুয়ারি মাসে 74 বছর হইব, এই বাচ্চা কাচ্চারা কি আমার চিনবো? চিনে? কিন্তু আপনারা যদি বলেন তাইলে রেদওয়ান আহমেদকে চিনবে। এই যাদের বয়স 15 বছর তারাও তো চিনতো না, কারণ 15 বছর তো আমার দেখছে না। আর 3 বছর 18 হলে তো ভোটার হয়ে যাবে। কি আমার এই অঞ্চলের জনসমর্থন কমে যাবে? কমে যাবেও? মা বোনরা কি আমার স্নেহ আদর ভালোবাসা দিয়া তারা আমার মঙ্গল চাইবে না? জনমানুষের পাশে ছিলাম, ক্ষমতায় থাকি আর না থাকি সারা দিনম চাঁদিনার জনমানুষের পাশে থাকবো এবং চাঁদিনার জনমানুষের কল্যাণে কাজ করে যেতে চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, আজকে অনেকেই বলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো দীর্ঘদিন থাকার পরিকল্পনা আছে। অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার মধ্যে এই রাষ্ট্র সংস্কারের, বিশেষ করে নির্বাচনী সংস্কার কার্য করার জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার, নির্বাচনের জন্য সংস্কারের কাজ শেষ করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এই দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এই দেশের মানুষের কাছে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে। অনতি বিলম্বে তিনি যাতে নির্বাচনী ঘোষণা করেন বা নির্বাচনের জন্য রূপরেখা আমাদের সামনে তুলে ধরেন, প্রত্যেকটি সময়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি করেছি। প্রিয় ভাইয়েরা আমার, নির্বাচন দেশে হবে আগামী ডিসেম্বরের মধ্যে। আপনার ভোট আপনি দিয়ে একজন নেতা নির্বাচন করবেন, সংসদ সদস্য নির্বাচিত করবেন।